কি হয়েছে নোরা? ওরা কি করেছে বলো, সব কয়টাকে কবর দিয়ে ফেলবো। নোরা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলল। অনেক নোরাকে কোলের তুলে সামনে এগিয়ে আসতে নিলেই আলভিরা উল্টো পথে হাঁটা ধরলো। কিন্তু উল্টো পথে পুলিশ, আর একপাশে নোরার বাবা আনিস দাঁড়িয়ে আছেন। আলভিরা যখন নোরার বারান্দায় ইট পাটকেল ছুটছিল, তখনই আনিস পুলিশকে ফোন করেছিল। পুলিশ আলভিদের অ্যারেস্ট করে নিল, আর আনিস তাকিয়ে রইল অনিকের দিকে, যে তার অজ্ঞান হওয়া মেয়েকে কোলে নিয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। নোরা হসপিটালের কেবিনে শুয়ে আছে। অনেক বাইরে সারিবদ্ধভাবে সাজানো আসনগুলোর একটাই বসে আছে। ভোর হতে চলল। লীরা কাঁদতে কাঁদতে নোরার কেবিনে বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। আনিস সারা রাত ঘুমায়নি অনিকও। আনিস লীরার থেকে সবচেয়ে বেশি পরিশ্রম আর দৌড়াদৌড়ি করছে অনিক, তাই সে একটু বেশি ক্লান্ত। তবে সে ক্লান্তি ভাব তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে না, সেখানে শুধুই দুশ্চিন্তা আর অস্থিরতা। আনিস দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনিকের দিকে তাকিয়ে আছেন। সেটাকে উনি অবাক হয়ে দেখছেন তার এবং তার স্ত্রীর পর আরো বাড়তি একজন আছে, যে নোরার জন্য নিজের থেকেও বেশি চিন্তা করছে, ভাবছে, কষ্ট পাচ্ছে, উতলা হচ্ছে। রাস্তা থেকে হসপিটাল পর্যন্ত পুরোটা সময় অনেক পাগলের মতো ছুটাছুটি করেছে। সারা রাস্তা নোরাকে কোলে করে নিয়ে রেখেছে। নোরার জ্ঞান ফেরার পর বেশ কিছু সময় নোরার হাত ধরে বসেছিল, নোরার হাতে চুমু দিচ্ছিল। আনিস সেটাও দেখছেন, তবে আড়ালে দাঁড়িয়ে। অবশ্য উনি সামনে দাঁড়িয়ে থাকলে হয়তো অনেক পরোয়া করতো না, কারণ তখন সে ঘোরের মধ্যে ছিল, হয়তো এখনো আছে। অনেকের এই সকল আচরণের একটাই অর্থ, যে অর্থ বোঝার মতো বুদ্ধি যে কারো আছে। আনিস হঠাৎ অনিককে জিজ্ঞেস করলেন, তুমি বাসায় যাবে না? জি। বাসায় কখন যাবে তাই জিজ্ঞেস করছি। যাবো আঙ্কেল, একটু পরেই যাব। নোরার ঘুম ভাঙার পর ওর সাথে একেবারে দেখা করে নিও। অনেক কিছু বলল না, তবে খুব কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে চেয়ে মাথা নাড়ল। আনিস বললেন, আচ্ছা, তুমি ওই সময় আমাদের বাড়ির সামনে কিভাবে এসেছিলে? মানে তোমাকে কি কেউ খবর দিয়েছিল? অন্তরা ফোন করেছিল আমাকে, তখন নোরা অন্তরার সাথে ফোন কলে ছিল। অন্তরা আমাকে ফোন না করে তোমার কাছে কেন ফোন করলো? অনেক উত্তর দিতে পারল না। কি উত্তর দেবে, বড় জটিল প্রশ্ন। অনেকের অস্বস্তি থেকে আনিস আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, আমি বাইরে আছি, তুমি যাওয়ার আগে আমাকে জানিয়ে দিও। আচ্ছা। আনিস সামনে যেতে নিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বললেন, আমি চায়ের দোকানে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? না আঙ্কেল। কিছু আনবো, চা কিংবা সিগারেট? না আঙ্কেল, এসব কিছু লাগবে না। লাগবে না নাকি খাওয়াই না? চা খাই, তবে সিগারেট না। তাহলে চাই খাবে, চলো। এখন ইচ্ছে করছে না। ঠিক আছে, থাকো তাহলে। আনিস চলে যাওয়ার কয়েক মিনিট পর অনিকও বেরিয়ে গেল। হসপিটাল থেকে সোজা থানায় চলে গেল। আলভিকে যতক্ষণ না মনের ঝাঁজ মিটিয়ে পেটাতে পারছে, ততক্ষণ তার মন শান্ত হবে না। কিন্তু থানায় আলভিকে খুঁজে পাওয়া গেল না। জানা গেল আলভিকে তার বাবা জামিন করে ছাড়িয়ে নিয়ে গেছেন। তবে শিপন আর আরিফ থানাতেই ছিল। ওদেরকে দেখেই অনিকের মাথা গরম হয়ে যায়, শরীরের রক্ত টকবক করতে থাকে। আচমকায় শিপন আরিফকে ধরে এলোপাতাড়ি চড় তাপ্পড় ঘুষি দিতে থাকলো অনিক। পুলিশের সকল কনস্টেবলরা মিলেও অনিককে থামাতে পারছিল না। অবশেষে ইন্সপেক্টর আসায় অনেক থামলো। পরে সে গেল আলভিদের বাড়ি। আলভি তার বাড়িতেও নেই, সেখানে আরো বড় ঝামেলা। অন্তরার মা বাবা আলভিদের বাসায় এসে তুমুল ঝগড়া বাঁধিয়েছেন। অন্তরাকে কিছুতেই এই বাড়িতে রাখতে চায় না তারা। যে ছেলে বাইরের একটা মেয়েকে পিটিয়ে এমন দশা করতে পারে, সেই ছেলে নিজের বউয়ের সাথে কেমন আচরণ করবে তা বোঝা হয়ে গেছে তাদের। অন্তরার মা বাবা বিয়েটা ভেঙে অন্তরাকে সাথে করে নিয়ে যেতে চান, কিন্তু অন্তরা যেতে চায় না। এত হট্টগোল দেখে অনিক আর সেদিকে পা বাড়ালো না, চলে গেল নিজের বাসায়। সেখানেও আরেক ঝামেলা। অনিক নিজের রুমে গিয়ে বিছানায় শুয়েছিল, 5 মিনিটও হয়নি। এরই মধ্যে ইলোরা এসে রাজ্যে চেঁচামেচি শুরু করলেন। সারা রাত অনিক কোথায় ছিল, কি করেছে, আলভিদের বাসায় কি হয়েছে, আরো নানান ধরনের প্যাচাল। অনেক বিরক্ত হয়ে মাকে ধমক দিয়ে বসলো, বলল রুম থেকে বের হয়ে যেতে। ইলোরা বুঝলেন না ছেলের রেগে যাওয়ার কারণ, তবে এইটুকু বুঝলেন মারাত্মক কিছু হয়েছে। উনি আর কথা বাড়ালেন না, চলে গেলেন ঘর থেকে। আলভিকে প্রায় 7 দিনের মতো খুঁজে পাওয়া গেল না। এর মধ্যে অনেক কিছু বদলেছে। আনিস আর লীরা অনিক আর নোরা সম্পর্কের বিষয়ে জানতে পেরে গেছেন, হাসি মুখে মেনেও নিয়েছেন। অন্তরা তার বাপের বাড়ি চলে গেছে। অনিক নোরার দেখা সাক্ষাৎ আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। অনিক এখন নোরাদের বাসায় গেলে মোটামুটি জামাই আদরই পায়। তবে নিজের বাসায় এখনো নোরার বিষয়টা জানাতে পারেনি সে। বাবা ইসাক আর বড় বোন আনিকাকে নিয়ে অনিকের কোনো সন্দেহ নেই, ওরা চোখ বন্ধ করে নোরাকে মেনে নেবে। সমস্যা হচ্ছে শুধু মাকে নিয়ে। যে মা নিজের ছেলের থেকে বাইরের মেয়ে তিথিকে বেশি বিশ্বাস করে, সে মাকে কিভাবে কোনো বিষয় নিয়ে কনভিন্স করতে হয় অনিকের জানা নেই।
মায়ের প্রতি তার একটা অভিমান সবসময় আছে, থাকবে, আর সেটা শুধু তিথির জন্য। 7 দিন পর হঠাৎ উদয় হলো আলভি। অনেক ঠিক করে রেখেছিল আলভিকে যখন যে অবস্থায় সে যেখানেই পাবে কোনো কথা হবে না, ডিরেক্ট মার, জানোয়ারের মতো মারবে। কিন্তু অনেক সেটা করতে পারল না। আলভি অনেকের সামনে এসে পায়ে পড়ে গেল, মিলিতভাবে ক্ষমা চাইল নিজের কৃতকর্মের জন্য। এমনভাবে ক্ষমা চাইল যে অনেক মাপ করতে বাধ্য হলো। হয়তো আলফি সত্যি খুব অনুতপ্ত, আর যদি অনুতপ্ত নাও হয়, জীবনে কোনোদিন এমন কাজ করার দুঃসাহস দেখবে না সে, এটুকু নিশ্চিত। আলফি নোরার বাবা মায়ের কাছেও মাপ চাইল, এমনকি অন্তরার মা বাবার কাছে ক্ষমা চেয়ে অন্তরাকে নিজের বাসায় পর্যন্ত ফিরিয়ে আনলো, মেনে নিল বউ হিসেবে। এতে আর কেউ খুশি হোক আর না হোক, নোরা ভীষণ খুশি হলো। এতই খুশি হলো যে আলভি তার সাথে যে অন্যায় করেছে সেটাও এক নিমেষে ক্ষমা করে দিল। সবকিছু চলে থাকলো গতানুগতিক ভাবে। অন্তরা এখন আলভির সাথে ভীষণ সুখী। সে স্বপ্নেও ভাবেনি এমন দিন তার জীবনে আসবে। ঘড়িতে 11:30 বাজে। ইলোরা কিছুক্ষণ আগে টিভি বন্ধ করে বিছানায় শুয়েছেন। অনেক রান্নাঘরে কেক বানাতে ব্যস্ত, একা হাতে সব সামলাতে পারছে না। আনিকাও আসতে পারছে না ওকে হেল্প করতে, কারণ রান্নাঘরে বেশি ভিড় দেখলে ইলোরা সন্দেহ করবেন। অনেকের মাঝরাতে কফি খাওয়ার অভ্যাস আছে, তাই ওই সময় রান্নাঘরে থাকলে ইলোরা সন্দেহ করবেন না। কেকটা ওভেন থেকে নামিয়েই নিজের ঘরে নিয়ে চলে গেল অনিক। ক্যান্ডেলস রেডি করতে হবে। আনিকা আর ইসাক সোফায় বসে বেলুন ফুলাচ্ছেন। সেই আওয়াজও বেডরুম পৌঁছাতে দেওয়া যাবে না, কারণ ইলোরা এখনো ঘুমায়নি। 12টা বাজলেই ইলোরাকে বার্থডে উইশ করা হবে। কেক নিয়ে মায়ের সামনে দাঁড়াবে অনিক, পেছন পেছন আসবে আনিকা আর ইসাক। তাদের এত আয়োজন করে সারপ্রাইজ প্ল্যান সাজানোর একটাই কারণ, ইলোরাকে খুশি করতে হবে, যেটা অনেক নিঃসংকোচে ওনাকে নোরার বিষয়ে রাজি করাতে পারে। ঘড়ি কাটা 12টায় পৌঁছাতে দরজায় কড়া নাড়ল অনিক। ইলোরা মাথা তুলে বললেন, দরজা খোলাই আছে, ভেতরে এসো। অনিক হ্যাপি বার্থডে গান গাইতে গাইতে ভেতরে ঢুকলো। ওর হাতে কেক, কেকের ওপর 45টা ক্যান্ডেলস। পেছনে পেছনে ইসাক আর আনিকাও এলো। ইলোরা এসব দেখে অবাক হলেন খুব। অনিক কেকের ট্রেটা ট্রি টেবিলে রেখেই মায়ের হাতে আলতো করে একটা চুমু দিল, তারপর বলল, হ্যাপি বার্থডে মা। ইলোরা আহ্লাদে আটখানা হয়ে ছেলের মাথায় হাত বুলে দিলেন। আনিকা মাকে জড়িয়ে ধরল। ইসা ক্যামেরা রেডি করলেন। ছবি তোলা, কেক কাটা, আরো বাদবাকি ফর্মালিটিস শেষ হওয়ার পর সময় আসলো অনিকের কথা বলার। মা ছেলেকে একা রুমে ছেড়ে দিয়ে বাবা আর মেয়ে চলে গেলেন। ইলোরা বিছানায় বসেছিলেন। অনিক বিছানা থেকে নেমে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। মায়ের এক হাত ধরে বলল, মা, জীবনে কখনো তোমার কাছে সেভাবে কিছু চাওয়া হয়নি, তবে আজকে একটা জিনিস চাইবো, দিবে? বার্থডে আমার, আর গিফট চাইছিস তুই? আরে আজকে তো আমার গিফট চাওয়া দিন, আমি চাইবো আর তুই দিবি, তা না উল্টো তুই আমার কাছে চাইছিস। তুমি কি চাও মা? একবার শুধু আদেশ করো, এক চুটকিতে তোমার সামনে হাজির করব, যদি সাধ্যের মধ্যে থাকে আর কি। তুই যে কথাটা বলেছিস এটাই অনেক। তোর সাধ্যের বাহিরে আমার কখনো তোর কাছে কিছু চাওয়া নেই বাবা। এখন বল তুই কি চাস, আমিও দেওয়ার চেষ্টা করব যদি সাধ্যের মধ্যে থাকে। আচ্ছা মা, তুমি আগে বলো, বার্থডে যেহেতু তোমার তাই তোমারটাই আগে শুনি। ঠিক আছে তাহলে শোন, আমি চাই ঘরে একটা বউ আসুক। ইলোরার কথা শুনে অনিকের মুখে অমাবস্যা নেমে এলো। মা এখন তিথির কথাই বলবে এটা নিশ্চিত। ইলোরা ছেলের এক কান ধরে বললেন, আমার গাধাটা এবার সংসারী হবে, এটাই আমার চাওয়া। বলেই হাসলেন। অনেক অপ্রস্তুত ভঙ্গিতে সেই হাসিতে তাল মিলালো। তারপর ইলোরার 2 হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার আছে মা। আরে থাম, আমার কথা এখনো শেষ হয়নি, আগে শেষ করতে দে। এই প্রথম তোর কাছে বার্থডে গিফট চাইছি, তাই যা চাইছি তোকে কিন্তু দিতে হবে, না করলে চলবে না। তুই আমাকে আমার তিথি মা এনে দে, ওকে আমি ঘরে তুলতে চাই। মেয়েটাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। ও আমার কাছে আমার দ্বিতীয় আনিকা, আমার দ্বিতীয় মেয়ে। দেখ মেয়েটা তোকে অনেক ভালোবাসে, কত বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছে বলতো। সারাক্ষণ এই বাসায় এসে পড়ে থাকে, আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। আমি যখন যা বলি তাই করে। এত লক্ষ্মী মেয়েটা, আমার কোনো কথা কখনো ফেলে না। এই যুগে এমন মেয়ে পাওয়া কি চারটিখানি কথা? ওর মতো পুত্রবধূ পেলে জীবনে আর কি লাগে। তুই আমার এই অনুরোধটা রাখ বাবা, দিদিকে বিয়ে কর, এরপর তুই যা চাইবি আমি তোকে তাই দিব, পাক্কা প্রমিস। আমি নোরাকে বিয়ে করার জন্য তোমার অনুমতি চাই মা। ইলোরা ছেলের কথায় বড়সড় একটা ধাক্কার মতো খেলেন। ওনার দৃষ্টি নিমেষেই প্রসারিত হয়ে এলো। অনিক বলল, মা, আমার দৃঢ় বিশ্বাস কি জানো, নোরা তিথি থেকে কয়েক গুণ
ভালো, তোমাকে মায়ের মতোই ভালোবাসবে। তুমি যা বলবে তাই করবে, তোমার কোনো কথা কখনো ফেলবে না। অল্প কয়েকদিনে তোমার মন জিতে নিবে। ওকে পেয়ে হয়তো তুমি তিথিকেও ভুলে যাবে। এই যুগে ওর মতো মেয়ে পাওয়াও চারটিখানি কথা নয়। ওর মতো বউ পেলে জীবন আর কিছু লাগে না। আর ও আমাকে অনেক ভালোবাসে। আমি হলফ করে বলতে পারি তিথির থেকে বেশি ভালোবাসে নোরা আমাকে। মা, জীবনে কোনোদিন এভাবে তোমার কাছে কিছু চাইনি। তুমি প্লিজ না করো না। এই আমি তোমার পায়ে ধরছি, অনুমতি দিয়ে দাও মা। এরপর তুমি যা চাইবে, যেভাবে চাইবে সবকিছু সেভাবেই হবে। শুধু আমাকে নোরাকে বিয়ে করার পারমিশনটা দাও প্লিজ। অনেক মায়ের সামনে হাত জোর করে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইলোরা কিছুক্ষণ থম মেরে বসে থেকে ক্ষীণ গলায় বললেন, অনেক, তুই জানিস আমি তিথিকে ছাড়া চলতে পারি না। ওকে কিন্তু আমি ছেলের বউয়ের আসনে বসাতে চাইনি, নিজের মেয়ের আসনে বসাতে চেয়েছি। তুই মায়ের থেকে মেয়েকে আলাদা করবি? মা, নোরা আমার সম্বল। জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে আমি ওকে মিস করি না। 4 বছর ধরে তোমার ছেলে ওই একটা মেয়ের জন্য অপেক্ষা করেছে মা। আর 6 মাস যাবৎ ওকে আমি নিজের করে পেয়েছি। কি করে হারিয়ে যেতে দেই বলো? ওকে হারাতে গেলে তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হলেও আমার নোরাকে চাই। না হলে যে বেঁচে থাকাও আমার জন্য মুশকিল হয়ে যাবে। আমি কিছুতেই পারবো না মা। বেঁচে থাকার জন্য আমার নোরাকেই দরকার, বড্ড দরকার। ওকে আমার লাগবেই। তুমি যদি তোমার ছেলেকে সুখী দেখতে চাও তাহলে নোরাকে তোমার মেনে নিতেই হবে। আর বাকি রইল তিথি। তোমার যদি তিথিকে এতই পছন্দ হয় তাহলে দত্তক নাও। মানে? মানে সন্তান দত্তক নেওয়া যায় না? তুমি ওকে সন্তান হিসেবে দত্তক নাও, তাহলে ও তোমার নিজের মেয়ে হবে। ওকে পুত্রবধূ বানাতে হবে না, তোমার সব ইচ্ছা পূরণ হবে। তুমি তো ওকে মেয়ের আসনে বসাতে চেয়েছিলে, তাই না? তুই কি ফাজলামো করছিস আমার সাথে? ফাইজলামও কেন করব মা? তুমি যদি বলো আমি আজকে ব্যবস্থা করতে পারি। তিথি আমার ছোট বোনের মতো এ বাসায় থাকবে। ইলোরা হতবুদ্ধির মতো তাকিয়ে রইলেন। অনেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দরজার কাছে যেতে যেতে বলল, আমি যেটা বলছি সেটা কিন্তু ভেবে দেখো মা, তোমার ভালোর কথা ভেবেই বলছি। ইলোরার আগে গজগজ করছেন। আর যাই হোক, তিথির জায়গায় অন্য কাউকে উনি কোনোদিন মানবেন না। সেই 7 বছর আগে থেকে তিথিকে ছেলের বউ করার স্বপ্ন দেখে আসছেন উনি। সেই স্বপ্ন এত সহজে ভেঙে গুড়িয়ে যাবে তা হবে না। অনেক নোরাদের বাসায় কলিং বেল একবার চাপতে দরজা খুলে গেল। হয়তো দরজার সামনে কেউ আগে থেকেই দাঁড়ানো ছিল। লীরা অনিককে দেখে প্রথমেই একটা হাসি দিলেন। অনেক হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, ভেতরে এসো। অনেক ঘরে ঢুকেই আশেপাশে তাকিয়ে বলল, আঙ্কেল বাসায় আছেন? না, নাই, উনি তো এই সময় অফিসে থাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অনিক। এখন সরাসরি নোরার ঘরে ঢুকে পড়া যাবে, কিন্তু আনিস বাসায় থাকলে এটা করা যায় না। প্রথমে আনিসের কাছে গিয়ে হাজিরা দিতে হয়। তারপর আনিস প্রায় আধ ঘন্টার মতো বকবক করেন। অনিকের কান হয় ঝালাপালা। তারপর নোরাকে ডাকে। নোরা বাবার সামনে বসে অনিকের সাথে কিছুক্ষণ কথা বলে। একটা সময় আনিস ওদের ড্রয়িং রুমে একা রেখে চলে যান। তখন ভালো মতো নোরার সাথে কথা বলা যায়। এই হলো নিয়ম। কিন্তু এখন আনিস নেই, তাই অনিক আর কোনো দিকে তাকালো না। সরাসরি চলে গেল নোরার বেডরুমে। নোরা বিছানায় পিঠ ঠেকিয়ে বয়ে মুখ গুজে রেখেছে। অনেক ঠিক বুঝতে পারলো না মেয়েটা পড়ছে না ঘুমোচ্ছে। যদি ঘুমিয়ে থাকে তাহলে ভালো, ঘুম পরীকে ইচ্ছে মতো দেখবে। আর যদি না ঘুমায় তাহলেও ভালো, অনিক ওর কানের কাছে গিয়ে হালকা শব্দ করবে। নোরা ভয় পেয়ে লাফিয়ে উঠবে আর অনিকের গলা জড়িয়ে ধরবে। অনেক মুখে শয়তানি হাসি নিয়ে নোরার দিকে এগিয়ে গেল। কোনো রকম শব্দ করলো না। খুব সাবধানে নোরার কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো নোরা পড়ছে না ঘুমোচ্ছে। হঠাৎ নোরা মুখ দেখে বই সরিয়ে বলল, কি দেখছো এভাবে? তুমি বুঝলে কিভাবে? কলিং বেলের আওয়াজ শুনেই বুঝেছি তুমি এসেছো। কলিং বেলের আওয়াজ শুনে কিভাবে বুঝলে? এত ভদ্রভাবে শুধু একজনই কলিং বেল বাজায়, সে হলেন আপনি। প্রথমে টিং, তারপর টং। একটু অপেক্ষা করে আবার টিং 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 টিং, একটু অপেক্ষা করে আবার টিং টং। এইভাবে থেমে থেমে টিং টং হলো আপনার কলিং বেলের বাজানোর স্টাইল। বাহ, এত কিছু অবজার্ভ করো। এতে অবজারভেশনের কিছু নেই। আমাদের বাসায় যে কেউ আসলে টিং টং বাজতেই থাকে যতক্ষণ দরজা না খোলা হয়। বাবা তো পারলে কলিং বেলের সুইচ টিপেই ধরে রাখেন। একমাত্র আপনি একবার বাজিয়ে থেমে যান, তাই আপনারটা মনে থাকে। ও আচ্ছা, বুঝলাম। বোঝেননি? আরেকটা কারণ আছে বোঝার। কি কারণ? আপনার পারফিউমের স্মেল। আপনি ঢোকার সাথে সাথে ঘরটা সুগন্ধে ভরে যায়। তাই পায়ের শব্দ না করলেও আপনি ঢোকার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি আপনি এসেছেন। অনেক হাসলো। নোরা বইটা টেবিলে রেখে সোজা হয়ে বসতে বসতে বলল, বলুন কি খবর? ভালো। তোমার কি খবর? একদমই ভালো না। কেন? আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে চান্স পেয়েছি।
অথচ তুমি আমাকে একবার কংগ্রাচুলেশনস পর্যন্ত বললে না। অনেক হাঁ করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। নোরার রেজাল্টের খবর সে মাত্র জানতে পেরেছে। আজ যে রেজাল্ট দেবে সেটাও ভুলে গেছিল। তবে সে আগেই জানতো নোরা ভালো রেজাল্ট করবে, কিন্তু ভালো করবে সেটা কল্পনাও করেনি। অনেক ধীরে ধীরে বলল, নোরা, আই সোয়ার তোমাকে কোলে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। এই বলে অনেক কাছে আসতে নিলে নোরা আতঙ্ক নিয়ে বলল, ধুর, কেউ চলে আসলে।